হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এটা তো এখন ঘরে ঘরে একটা সমস্যা। তো এই হাইপারটেনশন নিয়ন্ত্রণে হোমিওপ্যাথির ভূমিকাটা আসলে কি? আজকের এই আলোচনায় আমরা কিছু তথ্যের উপর ভিত্তি করে পুরো ব্যাপারটা সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? শুরুতেই দেখে নেব উচ্চ রক্তচাপ জিনিসটা ঠিক কি। এরপরেই আমরা চলে যাব কিছু প্রধান হোমিওপ্যাথিক ওষুধের আলোচনায়। তারপর দেখব এর সাথে লাইফস্টাইলের কি সম্পর্ক, আর একদম শেষে থাকছে কিছু খুব জরুরি সতর্কতা। আচ্ছা, তাহলে আমাদের আলোচনার প্রথম ধাপ উচ্চ রক্তচাপ আসলে কি। আসুন এর বেসিক ধারণা আর ঝুঁকিগুলো একটু পরিষ্কার করে জেনে নিই। সহজ করে বললে ব্যাপারটা কি দাঁড়ায়, মানে আমাদের যে রক্তনালীগুলো আছে তার ভেতরের দেওয়ালে রক্তের যে চাপ, সেই চাপটা যখন স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকে আর এই অবস্থাটা যদি দিনের পর দিন চলতে থাকে, তাকেই আমরা বলি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আচ্ছা, তাহলে কখন বুঝবো যে রক্তচাপটা আসলেই বেশি? দেখুন, ডাক্তারি পরিভাষায় প্রেশার রিডিংটা যখন 140/90 বা তার ওপরে চলে যায়, তখন সেটাকে হাই ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়। তো এই নম্বরটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি। আর আসল ঝুঁকির জায়গাটা কিন্তু এখানেই। যদি এই হাই প্রেশারকে কন্ট্রোল না করা হয়, তাহলে কি হতে পারে? এটা কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন ধরুন হার্ট, কিডনি, এমনকি ব্রেনেরও মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। বেশ, এবার আসা যাক আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। চলুন এবার আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত প্রধান 5টা হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জেনে নিই। তবে ওষুধ নিয়ে কথা বলার আগে একটা খুব জরুরি বিষয় কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, হোমিওপ্যাথির মূল নীতিটাই হলো এটা রোগের চিকিৎসা করে না, করে রোগীর চিকিৎসা। এর মানে কি? মানে হলো একই রোগের জন্য সবার ক্ষেত্রে কিন্তু একই ওষুধ কাজ করবে না। চিকিৎসাটা হয় পুরোপুরি পার্সোনালাইজড, মানে রোগীর শারীরিক লক্ষণ, তার মানসিক অবস্থা, বয়স, ফ্যামিলি হিস্ট্রি, এই সব কিছুকে একসাথে বিচার করে তবেই সঠিক ওষুধটা ঠিক করা হয়। আচ্ছা, আমাদের লিস্টে প্রথম যে ওষুধটা, সেটার নাম হলো ক্রাটাগাস অক্সিক্যান্থা। হার্ট আর ব্লাড প্রেশারের সমস্যায় এটা কিন্তু ভীষণ পরিচিত আর কার্যকরী একটা ওষুধ। এখানে দেখুন, লক্ষণ, বিশেষত্ব আর ডোজ সবই দেওয়া আছে। ধরুন কারো বুক ধরফর করছে, বুকে একটা চাপচাপ ভাব বা অস্বস্তি হচ্ছে, বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে যখন ব্লাড প্রেশার বাড়তে থাকে, তখন এই ক্র্যাটিগাস কিন্তু দারুণ কাজ করে। একে এক কথায় হার্টের টনিকও বলা হয়। ডোজটাও দেখুন, সাধারণত 10 থেকে 15 ফোঁটা করে আধা কাপ জলে মিশিয়ে দিনে 2 বার নেওয়ার কথা বলা হয়। এরপর যে ওষুধটার কথা আমরা জানব সেটা হলো রাউভলফিয়া সার্পেন্টিনা। এই ওষুধটা বিশেষ করে সেই ধরনের হাই ব্লাড প্রেশারে কাজে লাগে যার মূল কারণটা হলো নার্ভাস টেনশন বা অতিরিক্ত মানসিক চাপ। এখানে যেমনটা বলা হয়েছে, ধরুন যখন অতিরিক্ত টেনশন, অ্যাংজাইটি, মাথাটা সবসময় ভার হয়ে থাকা বা মানসিক চাপের চোটে ঠিকমতো ঘুম আসছে না, এই রকম লক্ষণগুলো যখন থাকে, তখন এই ওষুধটা খুব ভালো কাজ করে। এটা আসলে নার্ভাস সিস্টেমকে শান্ত করে, ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এর সাধারণ ডোজ হলো দিনে 2 বার, প্রতিবারে 10 ফোঁটা করে। আমাদের 3 নম্বর ওষুধটা হলো নেট্রোমিউর। এটা মূলত সেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে দেখা যায় যে কোনো গভীর মানসিক দুঃখ, কষ্ট বা চেপে রাখা আবেগ থেকে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। এর লক্ষণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং আর চেনাটাও সহজ। যেমন প্রায়শই মাথা ব্যথা হয়, যেটা আবার রোদে গেলে বেড়ে যায়। আর যিনি রোগী তিনি সাধারণত একটু চুপচাপ স্বভাবের হন, একা থাকতে ভালোবাসেন। তো এই ধরনের মানসিক আর শারীরিক লক্ষণের কম্বিনেশনে নেট্রোমিউর দিনে 1 থেকে 2 বার ব্যবহার করার কথা বলা হয়। আচ্ছা, এবার আমরা দেখব গ্লোনাইনাম 30। এটা কিন্তু আগের ওষুধগুলো থেকে একটু অন্যরকম। এটা একটা বিশেষ কন্ডিশনে ব্যবহার করা হয়, যখন ব্লাড প্রেশার হঠাৎ করে সাংঘাতিকভাবে বেড়ে যায়, যেটাকে আমরা সাডেন স্পাইক বলি। এর সিমটমগুলো খুব জোরালো আর স্পষ্ট।
মনে হবে যেন মাথার ভেতরে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, এরকম দপদপানি। উত্তেজনায় মুখ একদম লাল হয়ে যায়, আর গরম তো এক্কেবারে সহ্য করা যায় না। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো লং টার্ম মেডিসিন নয়। এটা মূলত এই ধরনের হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতির জন্য খুব অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়। আমাদের লিস্টের শেষ ওষুধটা হলো ব্যারিটামোর 30। এই ওষুধটা বিশেষ করে বয়স্কদের হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। ব্যাপারটা হলো, যখন বয়সের সাথে সাথে রক্তনালী বা ধমনীগুলো শক্ত হয়ে যায়, যেটাকে আর্টেরিওস্ক্লেরোসিস বলে, এবং তার সাথে সাথে স্মৃতিশক্তিও একটু দুর্বল হতে থাকে, এই ধরনের লক্ষণ থাকলে ব্যারিটামিউর দারুণ কাজে আসে। এখানে যেমন বলা আছে, এই পরিস্থিতিতে এটা সাধারণত দিনে একবার নেওয়ার পরামর্শ দেওয়া হয়। শুধু ওষুধ খেলেই কিন্তু হবে না। সত্যি কথা বলতে কি, ওষুধের সাথে সাথে লাইফস্টাইলে কিছু জরুরি বদল আনাটা সমানভাবে দরকারি। এই বদলগুলোই কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে একটা লং টার্ম এফেক্ট আনে। চলুন দেখে নিই সেই জরুরি অভ্যাসগুলো কি কি। এই 5টা অভ্যাসকে বলা যেতে পারে সুস্থ থাকার চাবিকাঠি। প্রথমত, খাবারের নুন কম খাওয়া, কারণ নুন ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, ধূমপান একদম ছেড়ে দেওয়া, কারণ এটা আমাদের রক্তনালীগুলোকে সরু করে দেয়। তৃতীয়ত, রোজ অন্তত আধ ঘন্টা হাঁটা, এটা হার্টকে মজবুত করে। চতুর্থ, ওজন নিয়ন্ত্রণে রাখা। আর সবশেষে, যোগা বা মেডিটেশনের মাধ্যমে মেন্টাল স্ট্রেস কমানো। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের জন্য অপরিহার্য। বেশ, আমরা এবার আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই অংশটা হয়তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলুন এবার কিছু জরুরি সতর্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলো মেনে চলাটা মাস্ট। এই কথাটা খুব খুব ভালো করে মনে রাখতে হবে। এটা সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে জরুরি কথা। যদি হাই ব্লাড প্রেশারের জন্য আগে থেকেই কোনো অ্যালোপ্যাথিক ওষুধ চলে, তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া সেটা হুট করে বন্ধ করা যাবে না, একদমই না। কারণ এর ফলে ব্লাড প্রেশার বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে, যা খুবই ঝুঁকি। এর সাথে আরও 2টো কাজ করতে হবে। 1, বাড়িতে নিয়ম করে ব্লাড প্রেশার মাপা আর তার একটা রেকর্ড রাখা। আর 2, যদি কোনো রকম শারীরিক সমস্যা দেখা দেয় বা মনে হয় অবস্থা খারাপ হচ্ছে, তাহলে দেরি না করে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তার তত্ত্বাবধানেই চিকিৎসা চালানোটা সবচেয়ে নিরাপদ আর সঠিক রাস্তা। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? এই বিশ্লেষণটা আসলে আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সুস্থ থাকার জন্য একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বা সমন্বিত পদ্ধতির গুরুত্ব ঠিক কতটা, মানে যেখানে সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর লাইফস্টাইল আর জরুরি সতর্কতা, এই সব কিছু একসাথে মিলে একটা সুস্থ জীবন তৈরি করে।